হ্যালো বন্ধুরা, দ্য ফিল্মি ফেস্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মুভি এক্সপ্লেনেশন। 15 ডেজ 15 থ্রিলার ফেস্টিভ্যালের ডে 9-এ আজকে তোমাদের জন্য রইল একটি ক্রাইম থ্রিলার মুভি। 2018 সালে মুক্তি পাওয়া এই ব্রিটিশ মুভিটি হলো একটি খুনে বিমান সেবিকার গল্প, যার অপরাধ লুকানোর ধূর্ত কৌশল সবার মাথা ঘুরিয়ে দেবে। তাহলে চলো সোজা মুভিতে যাওয়া যাক, দেখে নেওয়া যাক দুর্দান্ত এক ক্রাইম থ্রিলার মুভি দ্য ডেড হেডিং। গল্পের শুরু হয় এক বিমান সফর দিয়ে। সেখানে আমরা দেখতে পাই মিষ্টি স্বভাবের এয়ার হোস্টেস অ্যানাকে। প্লেনে উপস্থিত সবাই একটা খুব সুন্দর যাত্রার মাধ্যমে দিনটা শুরু করেছিল। এই প্লেনে ফিন নামে একটি ছেলে উপস্থিত ছিল। সে ইচ্ছাকৃতভাবে অ্যানার পিঠে বারবার হাত দিতে থাকে। অ্যানা তার দিকে ঘুরে তাকালে সে জানায় ভুল করে হাতটা লেগে গেছে, কিন্তু অ্যানা খুব ভালোভাবেই বুঝতে পারে ওটা ভুল করে হাত লাগার মতো ছিল না। যাই হোক, সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অ্যানা হাসি মুখে বিষয়টা এড়িয়ে যায়। কিন্তু টিম শুধরানোর ছেলে নয়, সে কিছুক্ষণ পর আবার একই কাজ করতে থাকে। তখন অ্যানা খুব জোরে তার দিকে ফেরে এবং এমনভাবে ফেরে টিমের হাতে যে জলের গ্লাসটা ছিল সেই জলের গ্লাসটা টিমের হাত থেকে পড়ে যায় এবং টিমের পোশাক ভিজে যায় এবং টিমের নাকেও খুব জোরে আঘাত লাগে। এর থেকে বোঝা যায় যে সুন্দরী স্বভাবের মিষ্টি অ্যানা যথেষ্ট উপস্থিত বুদ্ধি রাখে। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং প্লেনের সব স্টাফেদের একটা হোটেলে আসতে দেখা যায়। আমরা অ্যানাকেও সেখানে দেখতে পাই। সে পুরো দিনটা সেই হোটেলেই কাটাবে, কারণ তার পরের ফ্লাইট 24 ঘন্টা পর। তাই সে শহরটাকে এক্সপ্লোর করবে বলে ঠিক করে এবং রেডি হয়ে বেরিয়েও যায়। সে সারাদিন শহরের নানা জায়গায় ঘুরতে থাকে এবং সে একটা রেস্টুরেন্টে আসে এবং সেখানে এসে তার খাবার খাচ্ছিল। এমন সময় তার জিমি নামে একটি ছেলের সাথে আলাপ হয়। কথায় কথায় অ্যানা জানতে পারে যে জিমি তাদের হোটেলেই উঠেছে। জিমি তাকে জানায় সে একজন বিজনেসম্যান। জিমিকে অ্যানার বেশ পছন্দ হয় এবং তারা অনেক গল্প করে খুব সুন্দর একটা সন্ধে কাটায়। এরপর অ্যানা হোটেলে ফিরে আসে। অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে অ্যানার মাথা ঝিমঝিম করছিল, তাই সে ফিরে এসে ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু একটু পরেই সে শুনতে পায় তার দরজায় কেউ নক করছে। অ্যানা উঠে গিয়ে দরজাটা খুলে দেখে জিমি দাঁড়িয়ে আছে। জিমিকে দেখে অ্যানা মনে মনে ভাবে জিমি এত রাত্রে তার ঘরের সামনে দাঁড়িয়ে কি করছে। জিমি তাকে জানায় যে তার রুম অ্যানার রুমের ঠিক পাশেই। তাই সে ভাবলো অ্যানার সাথে আরও কিছুটা সময় কাটিয়ে যাবে। অ্যানা দেখে যে জিমির হাতে একটা ওয়াইনের বোতল এবং দুটো গ্লাস। অ্যানা জিমিকে প্রথমে চলে যাওয়ার কথা বললেও কিছুক্ষণ পর আবারও তাকে ঘরের ভেতরে ডেকে এনে বসতে আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় যে অ্যানার সারা দেহে রক্ত লেগে আছে এবং সে চমকিয়ে পাশ ফিরে দেখে যে জিমি রক্তাক্ত অবস্থায় তার খাটের পাশেই পড়ে রয়েছে। যেহেতু গতকাল রাত্রে অ্যানা অনেকটা ড্রিঙ্ক করেছিল, তাই সে কিছুতেই মনে করতে পারে না যে খুনটা আসলে কিভাবে হয়েছে। তাহলে কি রাত্রে কেউ ঢুকেছিল এই ঘরে? অ্যানা ভীষণ ভয় পেয়ে যায় এবং ওয়াশরুমে চলে যায়। আস্তে আস্তে তার সবটা মনে পড়তে থাকে। আসলে রাত্রে অ্যানা ড্রিঙ্ক করেছিল, এই অবস্থার সুযোগ নিয়ে জিমি তার সাথে অসভ্যতা করার চেষ্টা করে। তখন অ্যানা নিজেকে বাঁচাতে জিমিকে জোরে সেই ওয়াইনের বটল দিয়ে আঘাত করে। তার ফলে জিমি মারা যায়। এরপর অ্যানা সাময়িক ধাক্কা কাটিয়ে ভাবতে থাকে কিভাবে এই মৃতদেহটাকে লুকিয়ে নিজেকে বাঁচাবে। সে প্রথমেই দেহটাকে নিয়ে বাথটবে লুকিয়ে দেয়, যাতে সাময়িকভাবে কারো চোখে না পড়ে বিষয়টা। এরপর সে বেডরুমে এসে দেখে যে বেডশিটটায় অনেক রক্ত লেগে আছে এবং বেডশিটটা লুকানোর জন্য সে একটা কোট কভার বের করে এবং সেই কোট কভারের মধ্যে সে বেডশিটটাকে লুকিয়ে ওয়ার্ড্রবে রেখে দেয়। আপাতত তথ্য লুকানোর জন্য এটুকুই যথেষ্ট। অ্যানা যেইমাত্র কোট কভারটাকে আলমারিতে ঢুকিয়ে রাখে, ঠিক তখনই বাইরে কেউ যেন দরজা নক করে। তার দরজার সামনে রুম সার্ভিসের জন্য একজন হোটেল স্টাফ রেচেল এসেছে। সে অ্যানাকে রুম ক্লিনিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। দরজা না খুলে অ্যানা দরজা থেকে জানায় যে আমার সমস্ত কাপড়ই পরিষ্কার আছে, আমার রুমও ক্লিন আছে, এই মুহূর্তে আমার রুম সার্ভিসের প্রয়োজন নেই। এই বলে সে রেচেলকে পাঠিয়ে দেয়। রেচেল তখন অপোজিটের রুমে ক্লিন করতে ঢোকে। সেই সুযোগে অ্যানা চট করে দরজা খুলে রেচেলের ট্রলি থেকে জামা কাপড় ও রুম ক্লিন করার কিছু জিনিসপত্র নিয়ে অ্যানা তার নিজের রুমে ঢুকে যায় এবং পুরো বিষয়টাই রেচেলের নজরে পড়ে না। এবার অ্যানা কয়েক ঘন্টা ধরে বসে বসে সারা রুম ক্লিন করে, তার রক্তমাখা জামা কাপড়গুলোও ধোয়। কিন্তু এত বড় একটা লোককে কিভাবে এত লোকের চোখ এড়িয়ে
লুকিয়ে রাখবে সেটাই সে বুঝে উঠতে পারে না। সে এটুকু তো বুঝতে পারে সমস্ত কাজটা খুব স্মুথলি করতে গেলে তার অনেকটা সময়ের প্রয়োজন। সেই জন্য অ্যানা তার এয়ারলাইন কোম্পানিকে ফোন করে এবং অসুস্থতার কারণ দেখিয়ে একদিনের ছুটি নিয়ে নেয়। এরপর অ্যানা বিশ্রাম নেয় যাতে সে ঠান্ডা মাথায় বাকি প্ল্যানটা করতে পারে। কিছুক্ষণ পর অ্যানা ঘুম থেকে ওঠে এবং সে মেঝেতে একটা চাবি পড়ে থাকতে দেখে। সে বুঝতে পারে চাবিটা মোস্ট প্রবাবলি জিমির রুমের। অ্যানা তৈরি হয় এবং জিমির রুমের দিকে যায়। তার মূল উদ্দেশ্য ছিল জিমির ব্যাপারে যতটা ডিটেলস জানা সম্ভব ততটা ডিটেলস সংগ্রহ করা এবং এর ফলে সে পুলিশকে একটা বিশ্বাসযোগ্য গল্প বলতে পারবে। জিমির ঘরে গিয়ে সে তার ডকুমেন্ট চেক করে জানতে পারে যে জিমি অ্যাকচুয়ালি বিজনেসম্যান ছিলই না, সে ছিল একজন লেখক। যাই হোক, অ্যানা জিমির সমস্ত জামাকাপড় নিয়ে চলে আসে যাতে দেখে এটা মনে হয় যে জিমি তার রুম থেকে হঠাৎ করেই চলে গেছে। অ্যানা পুরো অপরাধটাকে লুকানোর জন্য একটা প্ল্যান বানিয়েছিল এবং সেই প্ল্যানের নেক্সট স্টেপ ঠিকভাবে এক্সিকিউট করার জন্য তার কিছু জিনিসের প্রয়োজন পড়ে এবং সেই জিনিসগুলো কিনতেই সে কাছাকাছি একটি মার্কেটে যায়। অ্যানা মার্কেট থেকে ফিরে এসে দেখে যে তার দরজার সামনে হোটেলের একজন স্টাফ দাঁড়িয়ে আছে। সে ছিল হোটেলের প্লাম্বার, নাম কেভিন। অ্যানা বারণ করতে যাওয়ার আগেই সে অ্যানার ঘরে ঢুকে যায়। অ্যানা তাড়াতাড়ি রুমে ঢুকে কেভিনকে আটকানোর চেষ্টা করে। সে জিজ্ঞাসা করে যে কেন সে অ্যানার অনুমতি ছাড়া এই ঘরে ঢুকেছে। উত্তরে কেভিন জানায় যে সে একজন হোটেলের স্টাফ এবং ম্যানেজারের পারমিশনেই এই ঘরে সে ঢুকেছে, কারণ এই রুম থেকে নিচের রুমে দুর্গন্ধ যাচ্ছে। এই রুমের বাথরুমটা চেক করে দেখতে এসছে কোথাও জল আটকে আছে কিনা। অ্যানা প্রমাদ গণে, সর্বনাশ, কেভিন যদি একবার বাথরুমে ঢুকে যায় তাহলে তো বাথটবে জিমির মৃতদেহটা সে দেখে ফেলবে এবং সব কিছু ফাঁস হয়ে গেলে অ্যানাকে যেতে হবে জেলখানায়। অ্যানা মনে মনে ঠিক করে না, কেভিনকে আর বাঁচতে দেওয়া চলবে না। তাই সে কেভিনকে মারার প্ল্যান বানাতে থাকে। এমন সময় কেভিন বাথরুমের দরজাটা খুলতে যাবে, ঠিক এই মুহূর্তে কেভিনের একটা ফোন আসে। সে সেখানে সেই ফোনটা ধরে কথায় ব্যস্ত হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায় এবং বলা ভালো সে অ্যানার হাত থেকে মরে যাওয়া থেকে বেঁচে যায়। কেভিন চলে যাওয়ার পর অ্যানা বুঝতে পারে আর বেশিক্ষণ সময় নষ্ট করা ঠিক হবে না, কাজ ফেলে রাখা ঠিক না। সে যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবে। কেভিনের হাত থেকে সে কোনো রকমে বেঁচেছে, কিন্তু বলা তো যায় না আবার যদি কোনো স্টাফ চলে আসে। সে বাজার থেকে কিনে আনা জিনিসগুলো পরে প্রস্তুত হয়ে নেয় এবং জিমির শরীরটা টুকরো টুকরো করতে থাকে এবং সেই টুকরোগুলোকে ব্যাগে ভরে ট্রলির মধ্যে প্যাক করে নিয়ে নেয়। অবশেষে আরও একবার পুরো রুমটা ক্লিন করে এবং দেখে যাতে কোনোভাবে কোনো সূত্র পড়ে না থাকে। সারাদিন কাজ করার পর বা বলা ভালো অপরাধ লুকানোর জন্য অক্লান্ত পরিশ্রম করার পর অ্যানা খুব ক্লান্ত হয়ে যায় এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা দেখি একটি নতুন সকালকে। অ্যানা আবার কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। রুম থেকে যাওয়ার আগে সে আরও একবার রুমটা চেক করে নেয়, কোথাও কোনো রক্তের দাগ লেগে নেই তো, কিংবা কোনো সূত্র পড়ে নেই তো, যেই সূত্র ধরে পুলিশ পৌঁছে যাবে অ্যানার কাছে। সে যখন নিশ্চিত হয়ে যায় না, সে সমস্ত কাজটাই খুব সুন্দরভাবে সাফাইয়ের সাথে করেছে, তারপর সে তার নিজের ব্যাগ ও বড় ট্রলিটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। এখন তার একটাই কাজ, এই বড় ট্রলিটাকে, যেটার মধ্যে জিমির মৃতদেহটা টুকরো টুকরো করে রাখা আছে, সেটাকে এমনভাবে কোনো জায়গায় শিফট করতে হবে যাতে সন্দেহের তীর কোনোভাবেই তার দিকে না আসে। সে এদিক ওদিক তাকাতে তাকাতে লক্ষ্য করে যে কিছুটা দূরে একটা ট্যুরিস্ট বাস দাঁড়িয়ে আছে এবং সেখানে এক বৃদ্ধ দম্পতি সেই বাসে উঠছে। অ্যানা খুব সুকৌশলে ওই বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার বাহানায় ট্রলিটা ওই বাসের পেছনে রেখে দেয়। সমস্ত প্ল্যানটা ঠিকঠাক উতরে যাওয়ার পর অ্যানা যেন হাঁপ ছেড়ে বাঁচে। না বাবা, অ্যাটলিস্ট আমাকে এবার আর কেউ ধরতে পারবে না, আমার কাছে আর কেউ পৌঁছাতে পারবে না। এবার আমি সোজা ফ্লাইট নিয়ে এদেশের বাইরে, এবং এটা নিশ্চিন্ত হয় যে তাকে আর কেউ ধরতে পারবে না। সে এবার পরম নিশ্চিন্তে কাজে চলে যায়। অ্যানা প্লেনে বসে তার টেক অফের ওয়েট করতে থাকে। ঠিক এমন সময় হঠাৎ তার মনে পড়ে, আরে কোট কভারের ভেতর থেকে সেই রক্তমাখা চাদরটা তো সে বের করতে ভুলেই গেছে। অ্যানা বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। ওদিকে এক হোটেল কর্মী রুম ক্লিন করতে গিয়ে সেই চাদরটা পেয়ে যায়। অবশেষে পুলিশ সেই চাদরের সূত্র ধরে এবং সেই রুমে কে ছিল তার আইডেন্টিটি ধরে
সেই প্লেনের কাছে পৌঁছে যায় এবং অ্যানাকে অ্যারেস্ট করার জন্য উপস্থিত হয়। অ্যানা সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং একজন পুলিশকর্মীকে মারাত্মকভাবে জখমও করে, কিন্তু সে পালাতে পারে না। শেষ রক্ষা তার হয় না, পুলিশের হাতে তাকে ধরা দিতেই হয়। আসলে অপরাধী যতই চতুর হোক না কেন, ধরা তাকে পড়তেই হবে। এই মেসেজের মধ্যে দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়।